চুক্তি ভঙ্গের প্রতিবাদ করেছে। চুক্তিটা কি? চুক্তিটা হচ্ছে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশনে সমস্ত জাতিকে সাক্ষী রেখে টেলিভিশনে লাইভ সম্প্রচার করেছেন যে এইভাবে সংস্কার করব, বাস্তবায়ন পদ্ধতি। জুলাই সনদ কিন্তু ইতিমধ্যে একটা কম্প্রোমাইজ ডকুমেন্ট, তবুও আমরা ঐক্যমত্যের স্বার্থে মেনে নিয়েছি, যেহেতু সামনে ইলেকশন এবং অন্যান্য ব্যাপার আছে, স্থিতিশীলতার ব্যাপার আছে, আমরা এটা মেনে নিয়েছি। কিন্তু বাস্তবায়ন পদ্ধতিটা তো খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নাই। এবং আমরা জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমাদের কমিশন, আমাদের বক্তব্য আপনি দেখবেন যে আমরা একটা জিনিসে বারবার ফোকাস করেছি, আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এবং সেখানে এসে আলাপটা শেষ হয়েছে যে জুলাই সনদ আদেশ দেওয়া হবে, গণভোট হবে, তারপরে আগামী সংসদের দ্বৈত ক্ষমতা থাকবে বা দ্বৈত ভূমিকা থাকবে, কিছু সময়ের জন্য সংসদের কাছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা সংবিধানের মৌলিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে। এটা তো পুরো জাতিকে সাক্ষী রেখে আপনারা সবাই একমত হলেন, মানে সকল রাজনৈতিক দল একমত হলো, পত্রপত্রিকায় নিউজ হলো, সবাই বাইরে এসে কথা বললেন, কেউ তো কোনো দ্বিমত করেন নাই। তাহলে এখন আপনি অঙ্গীকার নামার মধ্যে এটা লিখবেন না কেন? এটা না লেখাটা হচ্ছে চুক্তি ভঙ্গ করার মতো। মানে জেন্টলম্যান অ্যাগ্রিমেন্টস যদি বলেন তাহলে এটা সেই অ্যাগ্রিমেন্টটা ভঙ্গ করার মতো। ঠিক আছে, আমরা সেই অ্যাগ্রিমেন্ট ভঙ্গ করাটা প্রতিবাদ করেছি এবং আমরা বলেছি যে বাস্তবায়ন পদ্ধতি উল্লেখ থাকা ছাড়া আমরা আসলে এটা স্বাক্ষর করতে পারি না। কারণ পরবর্তীতে বলা হবে যে এটা মৌখিকভাবে আমরা একমত হয়েছিলাম, এটা অত গুরুত্বপূর্ণ না, সংসদই সব সিদ্ধান্ত নেবে, এই কথাগুলো আসতে পারে। ঠিক আছে, এই কারণে আমরা কমিশনকে 15 তারিখ তারা আমাদেরকে দিয়েছে, 17 তারিখ সাইন, 15 তারিখে তারা আমাদেরকে এই ডকুমেন্টটা পাঠিয়েছে। আমরা ফাইনালি যখন দেখলাম যে এটা নাই, তখন কিন্তু আমরা এটা বললাম যে এটার কী হবে আপনার এটার যে আপনার বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ কোথায়। তখন বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ না থাকার কারণে আমরা এটাতে সাইন করি নাই। এবং আমরা সাইন করি না মানে আমরা ভবিষ্যতে করব। আমরা বলেছি যে মানে যদি আপনি এটা এখনও সময় আছে, তারা মেয়াদ বাড়িয়েছে এবং সেখানে যদি তারা এটা জিনিসটা ইনক্লুড করে তাহলে আসলে আমাদের সাইন করতে কোনো সমস্যা থাকবে না। এই যে 47টি প্রস্তাব বাস্তবায়নের জন্য সংবিধান যে সংশোধন, আপনারা প্রথম থেকে বলে আসছেন যে নতুন সংবিধান, এটা কি একদিক থেকে ওই নতুন সংবিধানের একটা অংশ? মানে সংশোধন না, এটা হলো এখানে 57টার মতো ধারা পরিবর্তন করতে হবে, যেগুলোর মধ্যে অনেকগুলো সংবিধানের মৌলিক ক্ষমতা কাঠামোকে পরিবর্তন করে, ফলে এগুলোকে আর সংশোধনী বলা যায় না। সংশোধনী কখনোই সংবিধানের মৌলিক কাঠামোকে পরিবর্তন করে না, যেটাকে বেসিক স্ট্রাকচার বলা হয়। সংশোধনী সবসময় বেসিক স্ট্রাকচারটাকে মেনে এক ধরনের কিছু সামান্য পরিবর্তন, কিন্তু এখন যে পরিবর্তনগুলো এসছে এগুলো মৌলিক কাঠামোকে পরিবর্তন করে ফলে আমরা বলেছি যে এটা সংশোধনী করে হবে না। ঠিক আছে, এটা করতে গেলে আপনাকে ওই যে আমরা বলেছিলাম গণপরিষদ করতে হবে কিংবা গণপরিষদ পার্লামেন্ট করতে হবে, এটা এখন সেই জিনিসটাতে এসছে গণভোট। সেটাও হতে পারে একটা, আমরা এটাতে একমত হয়েছি, অসুবিধা নেই, কারণ গণভোটের মধ্যে দিয়ে জনগণের একটা গাঠনিক ক্ষমতাটা এর মধ্যে আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি এটা সংসদে করা হয় তাহলে আসলে এটা পরবর্তীতে ধরে রাখা যাবে না। ঠিক আছে, এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে, যে আপনার অধ্যাদেশের কথা আপনি বললেন, অধ্যাদেশের সমস্যাটা হচ্ছে যে অধ্যাদেশগুলো যদি সংবিধান পরিবর্তন না করেন তাহলে অধ্যাদেশগুলো ধরে রাখতে পারবেন না। অধ্যাদেশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে পরের পার্লামেন্ট 30 দিনের মধ্যে যদি অধ্যাদেশের ব্যাপারে সিদ্ধান্ত না নেয়, যদি শুধুমাত্র 30 দিন এটাকে ঝুলিয়ে রাখে, হ্যাং করে রাখে, তাহলে সেগুলো বাতিল হয়ে যাবে। ফলে বুঝতে পারছেন যে এমনিতে মনে হচ্ছে অনেক সংস্কার হচ্ছে, কিন্তু মূল সংস্কারগুলো না হলে অধ্যাদেশগুলো একটাও টিকবে না। ঠিক আছে, এই কারণে এনসিপি এটাকে শুধুমাত্র পরের পার্লামেন্টের কাছে দিতে চায় না। এই কারণে জুলাই আদেশের কথা এসেছে, এই কারণেই গণভোটের কথা এসেছে এবং এই কারণে আগামী সংসদ